কালো কুচকুচে রঙের একটা জ্যাকেট গায়ে জড়িয়ে এক যুবক তীক্ষ্ণ চোখে আয়নার দিকে তাকালো। কে যেন ভেবে সে মুচকি এসে একটা কালো মাস্ক আর কালো সানগ্লাস দিয়ে নিজের পুরো মুখটা ঢেকে ফেলল। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে চোখ রাখল সে। ঘড়িতে রাত 2:15। ছেলেটা আর দাঁড়ালো না। আলিশান বাড়ির উঁচু দেয়াল টপকে বাহিরে চলে এলো সে। চারপাশে সতর্কতার দৃষ্টি বুলিয়ে ছেলেটি সামনে আগালো। সামনে এগোতে একটা কালো বিএমডাব্লিউ গাড়ি তার জন্যই দাঁড় করানো ছিল। ছেলেটা আবারও পিছনে ফিরে ভালো করে দেখে নিল। পিছনে সবকিছু স্বাভাবিক দেখে ছেলেটি গাড়িতে উঠে পড়ল। খানিক বাদে এসে পৌঁছে গেল এক পোড়া বাড়িতে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ। পরিবেশ এতটাই নিস্তব্ধ যে সামান্য একটু শব্দ হলেও ভয়ঙ্কর আওয়াজ হয়ে শোনা যাবে। ছেলেটা গাড়ি থেকে নেমে বাড়িটির ভেতরে ঢুকল। বাড়ির ভেতর ঢুকতে একটা মেয়ের চাপা কান্নার আওয়াজ শোনা গেল। ছেলেটা একটা রহস্যময় হাসি দিয়ে পাশে থাকা চেয়ারটা বা পা দিয়ে নিজের সামনে নিয়ে পায়ে পা রেখে জমিদারি ভাব নিয়ে বসল। কিছু ছেলের সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দাঁড়ালো সেই যুবকটির সামনে। যুবকটি বেশ গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলেছে? একটা ছেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না স্যার, মেয়েটা তো কিছুই বলছে না। যুবকটির ডান হাতের 2 আঙ্গুল কপালে ঘষতে ঘষতে বলল, এই মেয়ে কি আমাকে চেনে না? চিনলে এতক্ষণ বলে দিত। সে যাই হোক, আমি দেখছি তোমরা বাহিরে যাও। যুবকটির কথা বলতে দেরি, ছেলেগুলোর চলে যেতে দেরি হলো না। যুবকটি চেয়ার থেকে উঠে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যা জানিস ভালোই ভালোই বলে দে। মেয়েটা ক্লান্ত দৃষ্টিতে যুবকটির দিকে তাকালো। অন্ধকার একটা সুঠাম দেহের পুরুষের অবয়ব ছাড়া তেমন কিছুই চোখে পড়ল না মেয়েটির। মেয়েটি দুর্বল কণ্ঠে বলল, কে আপনি? যুবকটি হেসে বলল, কে এম। যুবকটির কথা কর্ণকুহরে পৌঁছাতেই মেয়েটি ভয়ে কুঁকড়ে গেল। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পানি, পানি খাবো। যুবকটি এবার অট্টহাসিতে ফেটে পড়ল। মুহূর্তের আগে গর্জে উঠে মেয়েটার চল চেপে ধরে বলল, বলবি না মরবি। মেয়েটার সময় না নিয়ে গড়গড় করে সব বলে দিল। যুবকটি এক রহস্যময় মুচকি হাসি দিয়ে জিন্সের পকেট থেকে গান বের করে মেয়েটার কপালে পরপর 2টো গুলি করে দিল। এই নিস্তব্ধ পরিবেশে গুলির আওয়াজগুলো যেন বিকট শব্দে বাজতে বারবার। যুবকটি হুঙ্কার দিতেই কিছু ছেলে এসে মেয়েটির লাশ নিয়ে গেল। সারা বিছানায় টিস্যু আর চকলেটের খোসা ফেলে রেখে কান্না করছে সুব্রতা। তার দফা এক দাফি এক কলেজ থেকে আসার সময় ব্যাগে করে যে বিড়াল ছানা নিয়ে এসেছিল সেটা তাকে ফিরিয়ে এনে দিতে হবে, কিন্তু তার মা তাতে নারাজ। একে তো সুব্রতা আর রুহিকে সামলাতে সামলাতে তার দিন যায়, তার উপর বিড়াল কোনো দিনও না। রুহি সুব্রতার বড় ভাইয়ের অপরের মেয়ে। সুব্রতা রীতিমতো ন্যাকা কান্না শুরু করে দিয়েছে। সুব্রতা কান্না করছিল, তখন ছোট ছোট পা নিয়ে ছুটে সুব্রতার কাছে এলো রুহি। সুব্রতাকে এমন ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কান্না করতে দেখে রুহি কিছু সময় চুপ থেকে হুট করে ফিক করে হেসে দিল। সুব্রতা আর চোখে রুহির দিকে তাকাতেই রুহি দমে গিয়ে বেডে ওঠার চেষ্টা করতে করতে বলল, ফুপি, আরও একটু কান্না করো, তাহলে বুবু মেনে যাবে। সুব্রতা রুহিকে বেডে টেনে তুলে হিসিয়ে বলল, তুইও শুরু কর। আমি কেন একলা, আমার এনার্জি খোয়াবো কেন রে? রুহি ফিসফিসিয়ে বলল, তাহলে শুরু করবো বলছো? হুম, শুরু কর। রুহি মুচকি এসে ভ্যা ভ্যা শুরু করলো। রুহিকে কান্না করতে দেখে ওর মা দিয়া দৌড়ে এলো সুব্রতার রুমে। সুব্রতা দিয়াকে দেখে ঠোঁট উল্টে বলল, ভাবি, আম্মুকে বলো না আমার মিনিকে নিয়ে আসতে। দিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। তার আর কিছুই বুঝতে বাকি রইল না। রুমা বেগম হাতে খুন্তি নিয়ে হাজির হলো সুব্রতার রুমের সামনে। বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট। রুমা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, যা বাগানে রেখে এসেছি নিয়ে আয়। তাও এমন করে মাথা খাস না, নিজে তো খারাপ হচ্ছে, সঙ্গে নিয়ে আমার নাতনিটাকেও খারাপ করছে, বলেই হনহনিয়ে চলে গেলেন রুমা বেগম। রুমা বেগম যেতে সুব্রতার রুহির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। দিয়া ওদের হাসতে দেখে নিজেও হেসে চলে গেল। দিয়া যেতে ওরা দুজন ছুটে গেল বাগানের দিকে। বাগানে গিয়ে দেখল বিড়াল ছানাটা গুটিসুটি হয়ে বসে আছে আম গাছের নিচে। রুহি সেটা প্রথমে দেখে ছুটে গেল আম গাছের দিকে। বিড়াল ছানাটাকে বুকে জড়িয়ে আদর করতে লাগলো। সুব্রতা মুচকি এসে রুহিকে কোলে তুলে নিল। রুহি বিড়াল ছানাকে আদর করতে ব্যস্ত। রুহিকে বুকে আঁকড়ে বারান্দায় ঘুমিয়ে গিয়েছে সুব্রতা। রুহিও বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে সুব্রতার কোলেই ঘুমিয়ে আছে। অব্র অফিস থেকে এসে সুব্রতা আর রুহিকে খুঁজতে খুঁজতে বারান্দায় ওদের এভাবে দেখে মুচকি হাসল সে। পকেট থেকে চকলেট বের করে টেবিলে রেখে সুব্রতার কাছে এগিয়ে গিয়ে ধীরে ধীরে ওকে ডাকতে লাগলো। সুব্রতা পিটপিট করে তাকাতেই অব্র নরম কণ্ঠে বলল, বিছানায় গিয়ে ঘুমা।
সুব্রতা হাহু না করে চোখ বুজে রুহিকে নিয়ে ধপ করে বেডে গিয়ে শুয়ে পড়ল। অব্র মুচকি এসে দুজনের কপালে আলতো করে চুমু খেয়ে রুমের লাইট অফ করে চলে গেল। দিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। অব্রকে ক্লান্তিমাখা হাসতে দেখে দিয়া অব্রের দিকে এগিয়ে গিয়ে ওড়না দিয়ে ওর গায়ের ঘাম মুছিয়ে দিতে দিতে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার গরম করছি আমি। বলেই চলে যেতে নেবে তখনই অব্র দিয়ার কোমর পেঁচিয়ে ধরে বলল, আর একটু পর। দিয়া মুচকি এসে অব্রের গলা জড়িয়ে ধরে বলল, এই যে মিস্টার, রাত কয়টা বাজে খেয়াল আছে? অব্র দিয়ার কপালে চুলগুলো সরাতে সরাতে বলল, তুমি শুধু আমার থেকে পালাই পালাই করো। এতক্ষণ বাদে আসলাম কোথায় আমার সঙ্গে থাকবে তা না, এখানে ওখানে যাওয়ার জন্য ছটফট করো। দিয়ার বেশ হাসি পেল অভ্রের এমন অভিমানী কথা শুনে। অভ্রের গাল টেনে দিয়া বলল, ফ্রেশ হয়ে আসো, খেয়ে নাও, তারপর সারা রাত তো তোমার সঙ্গেই থাকব। অভ্র ভাব নিয়ে বলল, যেতে পারি, কিন্তু একটা শর্তে। দিয়া কপাল কুঁচকে বলল, কি শর্ত শুনি তো একটু। অভ্র দুষ্টু হেসে বলল, চুমু লাগবে আমার। দিয়া একটা তপ্ত শ্বাস ফেলে অভ্রের গালে ঠোঁট ছোয়াল। অভ্র অন্য গাল পেতে দিতেই দিয়া ছোট ছোট চোখ করে বলল, আগে আমার কথা শুনতে হবে, তারপর। এখন তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আজ রাতে কিন্তু সুব্রতার রুমে গিয়ে ঘুমাবো। অভ্র রাগী দৃষ্টিতে দিয়ার দিকে তাকালো। দিয়া পাত্তাই দিল না। অভ্র কিছু না বলে হনহন পায়ে ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল। দিয়া হেসে দিল। অভ্র মুখ ফুলিয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখল দিয়া খাবারের প্লেট নিয়ে বসে আছে। অভ্র বের হতে দিয়া অভ্রকে টেনে সোফায় বসিয়ে খাইয়ে দিতে লাগলো। অভ্র দৈলকমা খেয়ে বলল, তুমি খেয়েছ? দিয়া কিছু বলার আগে অভ্র ওর হাত ধরে বসিয়ে দিয়ে প্লেট থেকে ভাত নিয়ে দিয়াকে খাইয়ে দিল। দুজন একসঙ্গে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে দিয়া প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল। অভ্র বেডে শুয়ে পড়ল ধপ করে। বেশ ক্লান্ত লাগছে তার, মাথাটাও ধরেছে বেশ। দিয়া সবকিছু গুছিয়ে রুমে এসে লাইট অফ করে অভ্রের পাশে শুয়ে পড়ল। দিয়া শুতে অভ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দিয়াও মুচকি এসে জড়িয়ে ধরল অভ্রকে। দিয়া এক হাত উঁচিয়ে অভ্রের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রশান্তিতে অভ্রের চোখ বুজে এলো। দিয়াও চোখ বুঝল। রাত বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রাতের ঘোটঘোটে আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছে মিটমিট করে। নিস্তব্ধ রাতে কিছুক্ষণ পরপর কুকুরের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। রাত পর পর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে বলতে লাগলো, মানুষ বড়ই অদ্ভুত। অল্প কষ্টে কান্নাকাটি করে সমুদ্র বানায়, আবার অধিক কষ্টে পাথরের ন্যায় হয়ে যায়। যে পাথরকে যতই নরম করার চেষ্টা করা হয় সেই পাথর যেন আরো শক্ত হয়ে যায়। ব্যস্ত শহরে কেউ কারো না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। তবুও কোনো কিছুতে ব্যর্থ হলে কথা শোনানোর মানুষের অভাব হয়। রাত কথাগুলো নিজের মনে বিড়বিড়ি একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে রুমে চলে এলো। ধপ করে বেড়ে শুয়ে পড়ল। একটু বিশ্রাম প্রয়োজন তার। বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে সে ক্লান্ত। চোখ বুঝতেই ঘুম এসে ভর করল রাতের দুচোখ জুড়ে। সুব্রতা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর রুহি গাল ফুলিয়ে ড্রেসিং টেবিলের উপর পা ঝুলিয়ে বসে আছে। সুব্রতা সেদিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, কিরে রুহি, এমন গাল ফুলে আছিস কেন? রুহি মন খারাপ করে বলল, ফুপি, আমাকেও নিয়ে যাও না। সুব্রতা হিজাব বাঁধা বাদ রেখে রুহির গালে হাত রেখে বলল, তোর মন খারাপ হচ্ছে? রুহি ঠোঁট উল্টে বলল, ফুপি, তুমি কলেজে চলে গেলে আমার একদম ভালো লাগে না। তোমাকে আমি অনেক মিস করি ফুপি। সুব্রতা মুচকি এসে রুহির কপালে একটা চুমু দিয়ে বলল, তুই মিনির সঙ্গে এতটা সময় খেল, দেখবি ভালো লাগবে। ততক্ষণে আমি চলে আসব, ঠিক তো? একদম ঠিক। রুহি মুচকি এসে শুভ্রতার গালে একটা চুমু খেয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে লাফ দিয়ে নেমে বলল, ফুপি, তুমি কিন্তু সাবধানে কলেজে যাবে। আমি মিনির কাছে গেলাম। বলেই দৌড়ে রুম থেকে চলে গেল রুহি। শুভ্রতা রুহির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি এসে রেডি হতে লাগলো। শুভ্রতা নাস্তা করে রওনা হলো কলেজের উদ্দেশ্যে। কলেজে পৌঁছানোর পরেই শুভ্রতা পুষ্পকে দেখে দৌড়ে ওর কাছে গেল। পুষ্পকে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্রতা ভ্রুকুচকে বলল, কিরে পুষ্প, তোর মন খারাপ কেন হলো? কি হলো আবার? পুষ্প মিনমিনিয়ে বলল, না কিছু হয়নি। শুভ্র চোখ ছোট ছোট করে পুষ্পকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ভালোই ভালোই বলবি নাকি আমি তোর খবর করব? পুষ্প একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কাল তো তুই কলেজে আসলি না। তো কাল যখন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম তখন আলিফ ভাইয়া আমাকে। সুব্রতার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, আলিফ ভাইয়া সে আবার কি করলো? পুষ্প মিনমিনিয়ে বলল, আই লাভ ইউ বলেছে। সুব্রতা কিছুক্ষণ তবদা মেরে বসেছিল। পরক্ষণে ফিক করে হেসে দিয়ে বলল,
তুই কি বললি? আমি কিছু বলিনি। সুব্রতা বিরক্ত নিয়ে বলল, তুইও না? কোথায় তুই সিনেমেটিকভাবে বলবি আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর তুই নাকি কিছুই বলিসনি? পুষ্প কিছু বলতে নিবে তার আগেই শুভ্রতা বলল, তোর প্যানপ্যানানি আর শুনবো না আমি। এখন ক্লাসে চল, পরে তোর ব্যবস্থা নিচ্ছি। বলে শুভ্রতা ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। পুষ্প একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রতার কাছে এগিয়ে গিয়ে ওর সঙ্গে ক্লাসে গেল। ক্লাস শেষে পুষ্প আর শুভ্রতা কলেজ থেকে বেরিয়ে ফুচকার দোকানে বসে পড়ল। সুব্রতা দোকানদার মামাকে বলল, মামা, একটা ঝাল দিয়ে ফুচকা দিন, আর একটা কম ঝাল দিয়ে। কিছুক্ষণ বাদে ফুচকা চলে এলো ওদের সামনে। সুব্রতা টপাটপ গিলতে লাগলো। একদমই পুরো প্লেট সাবার করে দিল শুভ্রতা। ঝালে চোখ মুখ জ্বলছে তার। পুষ্প ফুচকা খেয়ে বলল, এত ঝাল দিতে যাস কেন সবসময়? প্রতিদিনই এক অবস্থা হয় তোর। ঝালের চোখের জল নাকের জল একসঙ্গে করিস। শুভ্রতা টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, ফুচকা ঝাল দিয়ে না খেলে ফুচকা খাওয়ার মজার কোথায়? পুষ্প একটা দীর্ঘশ্বাস ফেল, কারণ সে জানে শুভ্রতার কথার সঙ্গে সে পারবে না। শুভ্রতা 2 প্লেট পেকিং করে বলল, পুষ্পকে বলল, রিক্সা ধর, আমি আসছি। সুব্রতা ফুচকার প্যাকেট নিয়ে পিছনে ঘুরতে দেখল পুষ্প গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সামনেই দাঁড়িয়ে আছে আলিফ। সুব্রতা মুচকি এসে ওদের দিকে এগিয়ে গিয়ে আলিফকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কেমন আছেন? আলিফ মুচকি এসে বলল, এই তো ভালোই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি তোমার বউকে নিয়ে থাকো, আমি বাসায় যাই তাহলে। পুষ্প চোখ গোল গোল করে শুভ্রতার দিকে তাকিয়ে বলল, শুভি, কি বলছিস তুই এগুলা? শুভ্রতা পুষ্পকে পাত্তা না দিয়ে একটা রিকশা ডেকে তাতে উঠে পড়ল। শুভ্রতা মুচকি এসে আলিফকে বলল, অল দ্য বেস্ট ভাইয়া। আলিফও মুচকি এসে বিদায় দিল শুভ্রতাকে। অন্যদিকে পুষ্প শুধু অবাক চোখে ওদের কাণ্ড দেখল। শুভ্রতার উপর বেশ অভিমান জমল তার। সে কিভাবে পারল তাকে এমন করে ছেড়ে যেতে? আলিফ পুষ্পের দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবে? পুষ্প রেন্দ্রিনে কণ্ঠে বলল, না, আমি বাসায় যাব। আলিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাশেই বাইক রেখেছি, আসো, তোমাকে বাসায় রেখে আসি। না, আমি একাই যেতে পারবো। দেখো পুষ্প, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি যা বলছি তাই শুনবে তুমি। পুষ্প এবার আলিফের দিকে তাকিয়ে বলল, অধিকার খাটাচ্ছেন? তুমি যদি মনে করো তাহলে তাই। কিসের অধিকার বলতে পারেন? আপনি প্রপোজাল দিয়েছেন, আমি কি রাজি হয়েছি? না, আমি রাজি হইনি। তাহলে এমন করার মানে কি? আলিফ লাল চোখে তাকালো পুষ্পের দিকে। পুষ্পের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, বেশি কথা বলার সাহস আমি তোমাকে দেইনি। পুষ্প ঝাড়া দিয়ে নিজের হাত আলিফের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, না, আপনি আমার স্বামী, না আপনি আমার বয়ফ্রেন্ড। আপনার কথা শোনার প্রশ্নই ওঠে না। বলে একটা রিকশা ডেকে তাতে উঠে পড়ল পুষ্প। আলিফ শুধু চোখ গরম করে তাকিয়ে আছে পুষ্পের যাওয়ার দিকে। রাত বসে আছে হাসপাতালের একটি ব্রেঞ্চে, চোখ স্থির তার মেঝেতে। হাসপাতাল তার বেশ অপছন্দের একটা জায়গা। মনে যে ছোটবেলার ভয় এখনো রয়ে গিয়েছে। কখন না জানি খারাপ খবর ভেসে আসে। সে যে সহ্য করতে পারে না খারাপ খবরগুলো। পরিস্থিতি তাকে পাথর করে দিলেও মন তো তারও আছে। রাদের ভাবনার মাঝেই একটা নার্স ছুটে এলো রাদের সামনে। রাত চোখ তুলে তাকাতেই নার্সটি বলে উঠল, রক্ত লাগবে। রাত ফ্যালফ্যাল দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে বলল, আমি আন্টিটাকে চিনি না। রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন তাই নিয়ে এসেছি। রক্তের গ্রুপ জানি না। নার্সটি চট করে বলল, এ পজিটিভ। রাত ধীর কণ্ঠে বলল, আচ্ছা, আমি ব্যবস্থা করছি রক্তের। নার্সটি চলে গেল। রাত দেরি না করে ওর বন্ধু হিমেলকে কল দিয়ে রক্তের কথা বলল। হিমেলও রাজি হয়ে গেল। রাত একটু স্বস্তি পেল হিমেলের রাজি হওয়াতে। রাত ফোন রেখে চোখ বুজে সিটে হেলান দিয়ে বসে রইল। খানিক বাদেই হিমেল এলো। হিমেল আসতে রাত আজকের ঘটনা খুলে বলল, আজ সকালে যখন রাত অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিল তখনই রাস্তায় একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়। মহিলার মাথা ফেটে রক্ত ঝরছিল। সেখান থেকে রাত মহিলাটাকে হাসপাতালে নিয়ে আসে। হিমেলও রক্ত দেওয়া শেষে রাদের সঙ্গে অপেক্ষা করল মহিলাটার জ্ঞান ফেরার। ডাক্তার বের হয়ে বললেন, ওনার জ্ঞান ফিরতে সময় লাগবে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে হিমেলকে বলল, তোর কি কোনো কাজ আছে হিমেল? হিমেল খানিকটা ভেবে বলল, না রে, আমার তেমন কাজ নেই। আর তুই তো জানিসই আমি বেকার। রাত ধীর কণ্ঠে বলল, তাহলে তুই কি পারবি এই দিকটা দেখে রাখতে? আমার অফিস যেতে হবে, কাজ আছে আমার। হিমেল মুচকি এসে বলল, যা, আমি আছি এখানে। রাদও মুচকি এসে প্রস্থান করল সেখান থেকে। হিমেল একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বসে পড়ল ব্রেঞ্চে। তখন একটা কলেজ ড্রেস পরা একটা মেয়ে ছুটে এলো হাসপাতালে।
পিছু পিছু একটা আধবয়স্ক লোকও আছেন। ওনাদের এমন অস্থিরতা দেখে কপাল কুঁচকে এলো হিমেলের। হিমেল এগিয়ে গেল লোকটার দিকে। বিনয়ের সুরে বলল, আঙ্কেল, কি হয়েছে? লোকটা অস্থির কণ্ঠে বলে উঠলেন, আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে বাসার সামনে রাস্তায়, ওকেই খুঁজছি আমি। হিমেল কি যেন ভেবে বলল, আপনার বাসাটা কোথায়? লোকটা বাসার ঠিকানা শুনতেই হিমেল বুঝতে পারল রাত যেই মহিলাটাকে নিয়ে এসেছে সেই মহিলা এই লোকটারই বউ। হিমেল বলতেই দৌড়ে গেল লোকটা। লোকটার পিছু পিছু মেয়েটাও গেল। হিমেল তাকিয়ে রইল সেদিকে। হিমেলের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা ওই লোকটারই মেয়ে। হিমেলও পিছু পিছু যেতে লাগলো। লোকটির কাছে গিয়ে হিমেল বিনয়ের সঙ্গে বলল, আঙ্কেল, আমি তাহলে যাই। কোনো দরকার হলে বলতে দ্বিধা করবেন না একদম। লোকটা হিমেলের দুহাত ধরে বললেন, ধন্যবাদ বাবা, তুমি আমার স্ত্রীকে বাঁচিয়েছ। কিভাবে যে তোমার ঋণ শোধ করবো আমি জানি না বাবা। না না আঙ্কেল, আমি তেমন কিছুই করিনি। জাস্ট রাদের কথায় রক্ত দিতে এসেছি। আমার বন্ধু রাদে আন্টিকে হাসপাতালে এনেছে। লোকটা তার অফিসের কার্ড দিয়ে বললেন, বাবা, তুমি তোমার বন্ধুকে নিয়ে একদিন আমার অফিসে এসে দেখা করো। কিছু খেয়েছো? জি আঙ্কেল, খেয়েছি। তাহলে আজ আমি যাই। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো বাবা। আজও রাত 2টায় কেম একইভাবে নিজের আস্থানায় এলো। নিজের চেয়ার পায়ের ওপর পা তুলে বসে টেবিলের ওপরে থাকা পেপারমিট ঘোরাতে ঘোরাতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এজি গ্রুপের মিস্টার আফজাল সাহেবের কোনো খবর পেয়েছ? সামনে থাকা ছেলেগুলোর একজন আরেকজনের দিকে তাকাতাকি করতে লাগলো। আবার কেম হুঙ্কার দিয়ে বলে উঠল, কি হলো? একটা প্রশ্ন করেছি তোমাদের। একজন আরেকজনের দিকে তাকাতাকি করতে বলেনি। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল, স্যার, আফজাল সাহেব অনেক চালাক। আমরা অনেক চেষ্টা করার পরেও তার কোনো খবর বের করতে পারিনি। মুহূর্তেই কেএমের শান্ত চোখদ্বয় রক্তবর্ণ ধারণ করল। চেঁচিয়ে বলে উঠল, কি করো কি তোমরা? সামান্য একটা লোকের সম্পর্কে খোঁজ লাগাতে তোমাদের এত সময় লাগে? জানো না আমার সময়ের কাজ সময়ে না করলে মাথা গরম হয়ে যায়? ছেলেগুলো ভয়ে গুটিসুটি মেরে রইল। কেএম পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আফজাল সাহেবের পিএ মিস নীলাকে হাত করো। সব খবর সহজেই পেয়ে যাবে। কিন্তু স্যার, সে যদি রাজি না হয়? কেএম ছেলেটার কথা এক বিকট শব্দে হাসল, যার নিস্তব্ধ পরিবেশে ঝংকার তুলল চরমভাবে। হাসি থামিয়ে সে বলল, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তোমরা আফজাল সাহেবের পরিবারের দিকে নজর রাখো। আর আমি শুনেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে। সব নাম আমার চাই। ওকে স্যার। বলেই ছেলেগুলো চলে গেল। কেএম চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। কি যেন ভেবে তার ঠোঁট রহস্যময় এক হাসি ফুটে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো সে। মাথায় ঘুরছে বেশ কিছু প্ল্যান, যেগুলো ফুলফিল না করলে তার শান্তি হবে না। শুভ্রতা বারান্দার চেয়ারে বসে আছে মিনিকে কোলে নিয়ে। রুহির নানু অসুস্থ হয়ে পড়ায় রুহি, দিয়া আর অভ্র রুহির নানুর বাসায় গেছে। শুভ্রতা মিনির গায়ে হাত বোলাতে বোলাতে আকাশপানে চোখ রাখল। আকাশের তারাগুলো মিটমিট করছে। ইদানিং বেশ গরম পড়েছে। আকাশে তারার ঝলকানি দেখে বোঝা যাচ্ছে কালো কড়া রোদ উঠবে। সুব্রতা আকাশ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গিয়েছে খেয়ালিনি তার। ঘুমের মাঝেই ঠোঁট কারো আলতো স্পর্শে কেঁপে উঠল সে। কিন্তু গভীর ঘুমের জন্য চোখ খুলতে বেগ পেতে হচ্ছে তার। আস্তে আস্তে স্পর্শ যেন গাঢ় হচ্ছে। হুট করে সুব্রতার চোখজোড়া খুলে গেল। ঠোঁটে চিনচিন ব্যথা করছে। এমন মনে হচ্ছিল যে কেউ কামড়ে ধরে রেখেছিল। কিন্তু এখানে তো কেউ নেই। মিনিকে তার জায়গা মতো রেখে সুব্রতা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটের দিকে তাকিয়ে আটকে উঠল সে। ঠোঁটের কোনায় কালশিটে জখম হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে? মিনি কি কিছু করল? কিন্তু না, সে তো ঘুমিয়ে আছে। সুব্রতার মাথায় কিছুই ঢুকছে না। তবে কি কেউ এসেছিল? কিন্তু কিভাবে? কেমনে কি? সুব্রতা খানিকক্ষণ ভাবল, কিন্তু কিছু খুঁজে পেল না। সুব্রতার আর সে রাতে ঘুমাতে পারল না সেই টেনশনে। ভোরে তার চোখ লেগে এলো। আজ আর কলেজ গেল না সে। বেশ বেলা করেই ঘুমালো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল সকালের নাস্তা খেতে। শুভ্রতা খাচ্ছিল। এমন সময় রুমা বেগম ভ্রুকুচকে বলে উঠলেন, কি রে, তোর ঠোঁটে কি হয়েছে? এমন ফুলে আছে কেন? আর আজকে কলেজে গেলি না কেন? সুব্রতা ভরকে গেল খানিকটা। নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে আম্মু, খাটের সঙ্গে উষ্টা খেয়ে পড়ে গিয়েছিলাম, তখনই ঠোঁটে ব্যথা পেয়েছি। আর শরীরটা ভালো লাগছিল না, তাই আর কলেজ গেলাম না। আবার সামনে পরীক্ষা, কিছু পড়া জমে গেছে, সেগুলো কভার করতে হবে। রুমা বেগম তপ্ত শ্বাস ফেলে বললেন, ও তাই বল, তাহলে নাস্তা খেয়ে পড়তে বস। বিকেলে রুহিরা আসবে বলল। রুহির কথা শুনতেই মুচকি হাসল সুব্রতা।
মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে খাবারটুকু শেষ করল সে। সুব্রতার রুমে গিয়ে পুনরায় আয়নার সামনে দাঁড়ালো। তখনই তার ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। সুব্রতা ভ্রুকুচকে ফোনটা হাতে নিয়ে মেসেজ দেখে থমকে গেল। মেসেজে ছিল ঠিক এমন, ছোট মাথায় এত চাপ নিও না, পরে সমস্যা হবে কিন্তু। আর সাবধান, আমার চোখ তোমার উপর পড়েছে, তুমি এখন শুধু আমার। কোনো ছেলের আশেপাশে যেন তোমাকে না দেখি, তাহলে ওখানে তোমার খেল খতম করে দেব বলে দিলাম। আল্লাহ হাফেজ জান। মেসেজে লেখার পর দুটো চুমুর ইমোজি দেখে মাথা ঘুরছে সুব্রতার। এমন হুমকি কে দিল তাকে? রাতে তাহলে একটা ছেলে তাকে? না না, সুব্রতা আর ভাবতে পারছে না। ফোনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো সে। কান্না পাচ্ছে তার। কত শখ ছিল তার জামাই ছাড়া কারো সংস্পর্শে সে যাবে না। সুব্রতার সব শখে পানি ঢেলে দিল এই কালারাতের হুমকি ম্যান। সুব্রতা ঠোঁট উল্টে পুষ্পকে কল করল। পুষ্প কল ধরে ভাঙা গলায় বলল, শুভি বল। সুব্রতার কপাল কুঁচকে এলো পুষ্পের এমন গলা শুনে। সুব্রতা তার কথা বাদ দিয়ে খানিকটা চিন্তিত কণ্ঠে বলল, তোর কি হয়েছে রে? গলাটা এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? পুষ্প একটা তপ্ত শ্বাস ফেলে বলল, শুভি, আম্মু কাল অ্যাক্সিডেন্ট করেছে। কাল কলেজ থেকে আসার পথে এক আন্টি বলে, তখন আব্বুকে কল করি। তারপর খুঁজতে খুঁজতে পেয়ে যায়। একটা ভাইয়া আম্মুকে হাসপাতালে ঠিক সময় নিয়ে এসেছিল। তাছাড়া বলেই ফুপিয়ে উঠল পুষ্প। সুব্রতার মনটা খারাপ হয়ে গেল। জিজ্ঞাসু কণ্ঠে বলল, আন্টি এখন কেমন আছেন? আর তুই এখন কোথায়? পুষ্পে একটু দম নিয়ে ধীরে ধীরে বলল, আম্মু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। বাবা ওখানে আছে। আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু থাকতে দেয়নি, বাসায় দিয়ে গেছে। ও, আমি কি যাব তোর কাছে? না থাক, আসতে হবে না, আমি সামলে নিতে পারবো। তখনই সুব্রতা থেকে ফোনটা কেড়ে নিয়ে রুমা বেগম ধমকে বলে উঠলেন, আমাদের আগে জানাবে না পাগলি মেয়ে? আমি সবটাই শুনেছি। আমি দুপুরে রান্না করে শুভ্রতাকে নিয়ে পাঠিয়ে দিচ্ছি। ভাইকে খাইয়ে দিও। আর ভাবিকে তোমার টেনশন করতে না করো। আমি বিকেলে দেখা করতে যাবনি। না আন্টি, এত কষ্ট করতে হবে না। কোনো না শুনবো না আমি। আমি যা বলেছি তাই শুনবে। নাও, এখন তোমার বান্ধবীর সঙ্গে কথা বলো। বলেই ফোনটা সুব্রতা হাতে দিয়ে উনি চলে গেলেন। সুব্রতা কানে নিয়ে বলল, আচ্ছা তাহলে থাক, দেখা হচ্ছে। হুম। পুষ্প কল কাটতে আবারও তার ফোন বাজতে লাগলো। পুষ্প অপরিচিত নাম্বার দেখে কপাল কুঁচকে রিসিভ করে কানে ধরে সালাম দিল। কিন্তু অপর পাশ থেকে কারো কথা না শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো পুষ্পের। পুষ্প কয়েকবার হ্যালো বলে অপেক্ষা করল, কিন্তু ফোনের অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ পেল না। ধীরে ধীরে তার বিরক্তি বাড়তে থাকলো। ফোনটি কেটে দেওয়ার জন্য বাটনে চাপ দিতে যাচ্ছিল, তখনই হালকা শ্বাসের শব্দ শুনতে পেল। সে কিছুটা চিন্তিত কণ্ঠে আবার বলল, হ্যালো, কে বলছেন? কোনো উত্তর না পেয়ে পুষ্প ধীরে ধীরে অস্বস্তি অনুভব করতে লাগলো। কে হতে পারে? এমন সময় হঠাৎ করে ফোনের লাইনটি কেটে গেল। পুষ্প ফোনটা হাতে ধরে একটু সময় চুপ করে রইল। আলিফ কল কেটে পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। সে সবটাই জানতে পেরেছে, কিন্তু পুষ্পকে কি বলবে তা খুঁজে পাচ্ছিল না সে। আলিফ একটা ঘুষি বসিয়ে দিল সামনের দেয়ালে। সে পাগলের মতো ভালোবাসে পুষ্পকে, আর মেয়েটা বুঝতেই চায় না। আলিফ কিছু একটা করতেই হবে। পুষ্পকে তার চাই মানে চাই। রাত একটা অন্ধকার রুমে একা বসে আছে একটা ছবি নিয়ে। ছবিতে একটা লোক, একটা মহিলা, তার সঙ্গে দুটো ছেলে মেয়ে। রাত রুমের মেঝেতে পা ছড়িয়ে বসে আছে, ছবিটা বুকে জড়িয়ে। চোখগুলো রক্তলাল হয়ে আছে তার। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই বলে কি তাদের কান্না অপরাধ? মোটেও না। ছেলেরাও কান্না করে, যে কান্নায় থাকে না কোনো ছলনা। ওদের কষ্ট সহ্য করতে না পেরে ছেলেরা কাঁদে। রাত ছবিটা আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে চোখ বুঝল। চোখের কার্নিশ বেয়ে ফোটায় ফোটায় নোনা জল গাল বেয়ে নামতে লাগলো, যা ভিজিয়ে দিতে লাগলো রাদের স্নিগ্ধ গালো গালে থাকা খোঁচা খোঁচা দাড়িগুলোকে। রাত বিড়বিড়িয়ে বলতে লাগলো, এমনটা তো না হলেও পারতো আমার সঙ্গে। কেন একা ছেড়ে চলে গেলে আমাকে? নিঃসঙ্গতা যে আমাকে করে করে খাচ্ছে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ। নীরব পরিবেশের রাদের সেই কথাগুলোই প্রতিধ্বনিতে রূপান্তরিত হচ্ছে বারংবার। তার অসহায়ত্বের কথা হয়তো বন্ধ থাকবে এই চার দেয়ালের মাঝে। কেউ জানবে না সে অসহায়ত্ব, নিঃসঙ্গতার গল্প। কেটে গেছে বেশ কিছুদিন। সুব্রতার সঙ্গে প্রায় রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার মনে হয় কেউ রাতে এসে তার দিকে তাকিয়ে থাকে, আলতো হাতে স্পর্শ করে তার গাল, চুমু দেয় কপালে। ওই দিনের পর ঠোঁট কিছু করেনি সে, কিন্তু সুব্রতা যখন চোখ খোলে তখন আর কাউকেই দেখতে পায় না সে। এই চিন্তায় পাগল প্রায় সে। প্রতিদিন কোনো না কোনো হুমকি আসে তার কাছে। পুষ্পের বেশ ধকল গেল কয়েকটা দিন। ওকে কিছু বলতেই পারছে না। সুব্রতা যেন ক্রমেই অস্থির হয়ে পড়ছে এসব ভাবনায়।
সেসব ভাবনা এক সাইডে রেখে শুভ্রতা কলেজে যাওয়ার জন্য রওনা হলো। রাস্তায় হুট করে কার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল শুভ্রতা। শুভ্রতা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। চেঁচিয়ে বলে উঠল, কে রে, খাম্বা মার্কা আমারে ফেলে দিলি? কত জোরে লাগলো মাগো! বলেই চোখ তুলে ওপরে তাকাতেই শুভ্রতার চোখ আটকে যায় ধাক্কা খাওয়া সেই অপরিচিত ছেলেটার দিকে। ছেলেটি কপাল কুঁচকিয়ে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটি একরাশ বিরক্তি নিয়ে বলল, এত ঢং তোমরা মেয়েরা কিভাবে করতে পারো বলো তো? উঠে দাঁড়াও, ঢং বাদ দিয়ে। সুব্রতা ঝট করে উঠে দাঁড়ালো। এক আঙ্গুল উঁচিয়ে বলে উঠল, এই যে মিস্টার, একে তো আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর অন্যদিকে আপনি নিজে ফুটানি দেখিয়ে আবার মেয়েদের ঢং নিয়ে কথা বলেন। সাহস তো কম না আপনার? ছেলেটা এক আঙ্গুল দিয়ে শুভ্রতার আঙ্গুল নামিয়ে দিয়ে বলল, পিচ্ছি মানুষের বেশি ফটর ফটর করা ভালো না। তর্ক না করে যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আর চোখ কান খুলে রাস্তায় চলাফেরা করো, কেমন? তাছাড়া আমার মতো ছেলে না হলে এতক্ষণে মারামারি লেগে যেত। শুভ্রতা ভ্রুকুচকিয়ে কিছু বলতে নেবে, তার আগে ছেলেটা ওর পাশ কাটিয়ে চলে গেল। শুভ্রতা অবাক চোখে খালি তাকিয়ে রইল ছেলেটার যাওয়ার দিকে। রাগে সে ফুঁসতে থাকল। একে তো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারপর তাকে কথা শুনিয়ে চলে গেল। ছেলেটার গোষ্ঠী উদ্ধার করতে করতে শুভ্রতা এগোতে লাগল। মিস নীলা অফিস থেকে ফিরে নিজের রুমে প্রবেশ করে বেশ অবাক হলেন। তার বেডের মাঝে বসে আছে এক যুবক, যার সারা শরীর কালো রঙের আবৃত, শুধু চোখ জোড়া দেখা যাচ্ছে। ধূসর রঙের চোখে এক অদ্ভুত দৃষ্টির অধিকারী ছেলেটাকে দেখে মিস নীলার বুক কেঁপে উঠল। চোখ দেখে বোঝা যাচ্ছে ছেলেটা হাসছে। মিস নীলা কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কে আপনি, আর এখানে কি করছেন? যুবকটি একরাশ হেসে বলল, আরে, এতটুকুতেই এত কাপা কাপা করলে চলবে মিস নীলা? উফ, থুকো মিসেস আফজাল। নীলা আটকে উঠল। এ বিষয় তো কারো জানার কথা না, তাহলে এই ছেলেটা কিভাবে জানল? নীলার ভয় যেন আরো বেড়ে গেল। বার কয়েক তপ্ত নিঃশ্বাস ছেড়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কে চাই আপনার? ছেলেটি হাসল, গম্ভীর কণ্ঠে বলে উঠল, যদি বলি তোমার প্রিয় স্বামীর যান। নীলার বুক কেঁপে উঠল। অস্থির কণ্ঠে বলল, কি বলছেন এসব বাজে বাজে কথা? মাথা ঠিক আছে আপনার? ছেলেটি বেড থেকে নেমে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। নীলার দিকে একটু ঝুঁকে এক অদ্ভুত গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে এম আমি। এরপর নিশ্চয় আর কিছু বলতে হবে না আশা করছি। ছেলেটির সেই অদ্ভুত গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো নীলার কর্ণকোহরে পৌঁছাতেই নীলা ঘামতে লাগল। সে আবারও ধীর কণ্ঠে বলল, কি চাই আপনার? কে এম মুচকি হাসল, যা তার চোখ দেখেই বোঝা গেল। কে এম নীলার থেকে খানিকটা দূরে সরে গিয়ে বলল, আফজালের সকল তথ্য আমার চাই, এই মুহূর্তেই বলবে তুমি। নীলা নিজের জামা শক্ত মুঠি করে মাথা নাড়িয়ে বলল, না, আমি তা কখনোই পারবো না। প্লিজ, আপনি চলে যান। আমি অনুরোধ করে বলছি, আপনি চলে যান এখান থেকে। কে এম এবার রক্তচক্ষু নিয়ে তাকালো নীলার দিকে। নীলার জানের পানি যেন শুকিয়ে গেল সেই তাকানিতে। নীলা একে একে সব বলছে আর কে এম চুপচাপ শুনছে। কিন্তু আফজাল সাহেবের আরেকটা নাম শুনে বেশ থমকালো সে, তবুও চুপ করে রইল। নীলার থেকে সব কথা শুনে কে এম বেরিয়ে এলো সেখান থেকে। শুভ্রতার রুহি রুমে বসেছিল। তখনই রুমে শুভ্রতার ইসমাইল সাহেব আসলেন। রুহি খানিকটা গুটিয়ে গেল। শুভ্রতা মাথা নিচু করে বলল, বাবা কিছু বলবে? ইসমাইল সাহেব সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে বললেন, কাল বিকেলে রেডি হয়ে থেকো, আমার বিজনেস পার্টনার আসবে। কালই উনি বিয়ের কাজ সম্পন্ন করতে চান। শুভ্রতা অবাক হয়ে বলল, মানে? মানে কিছুই না, আমি কথা দিয়েছি ওনার সঙ্গে তোমার বিয়ে দেব। আর তুমি তো জানোই আমি কেমন। বলেই উনি রুম থেকে চলে গেলেন। পেছনে রয়ে গেল শুভ্রতার হতভম্ব হয়ে যাওয়া মুখটা। এই নিয়ে অভ্র আর ইসমাইল সাহেবের মাঝে বেশ তর্কাতর্কিও হলো। শুভ্রতা হতভম্ব হয়ে বসে আছে শুধু। সে জানে ইসমাইল সাহেব কেমন, উনি যা বলেছেন তা করবেনই। সবাই থম মেরে বসে আছে। অভ্র রাগ করে দরজা লাগিয়ে বসে আছে। কথা মতো পরের দিন ইসমাইল সাহেবের কথা মতো পাত্রপক্ষ দেখতে এলো। শুভ্রতা কাঠপুতলের মতো বসে আছে। সবাই বাধ্য হয়ে বসা রুমে বসেছে। পাত্র কম বয়সী অভ্রের চেয়ে ছোট। ছেলেটাকে দেখে অভ্রের খারাপ লাগলো না, বেশ নম্রভদ্র ছেলেটা। ছেলেটা বাবা মার বোন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক আগেই। শুনে সুব্রতার একটু মায়া হলো। সে চোখ তুলে তাকাতেই ভরকে গেল। এ তো সেই ধাক্কা দেওয়া ছেলেটা। ছেলেটা মুচকি হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। ছেলেটা সুব্রতার সঙ্গে আলাদা কথা বলতে চাইলে সুব্রতাকে ওর বাবা ছেলেটিকে নিয়ে নিজের রুমে যেতে বলে। সুব্রতা গটগট পায়ে নিজের রুমে প্রবেশ করে। ছেলেটাও পিছু পিছু যায় ওর। শুভ্রতা বারান্দায় গিয়ে দাঁড়ায়।
ছেলেটা ওর পাশে দাঁড়িয়ে বলল, আমার নাম রাত মাহাতাব। আমি তোমার ব্যাপারে সবটাই জানি। বুঝতে পারছি তোমার বয়সটা অনেকটাই কম, কিন্তু করার কিছুই নেই। আজকে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি বলো? শুভ্রতা ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে উঠল, নিজের ইচ্ছাগুলো চাপিয়ে দিয়ে সিদ্ধান্ত শুনতে চাওয়া বোকামি বলে আমি মনে করি। রাত এক রহস্যময় হাসল, ধীর কণ্ঠে বলল, কাজী সাহেব আসবেন একটু পর। বিয়ে করে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি ভালো থাকবে। শুভ্রতা কিছু বলল না। রাত বারান্দা থেকে বের হতে নেবে, তখনই দেখে রহিমিনীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে সে। রাত মুচকি এসে হাঁটু গেড়ে রুহির সামনে বসে পকেট থেকে একটা চকলেট বের করে রুহির দিকে এগিয়ে দিল। রুহির কপাল যেন আরো কোঁচকে এলো। সে কাটকাট গলায় বলল, আমি অপরিচিত কারো কাছ থেকে কিছু নেই না। রাত রুহির গাল টেনে বলল, আমি অপরিচিত কেউ না। আমি তোমার একজন কাছের মানুষের মনের মানুষ হতে এসেছি। রাদের জটিল কথা রুহি বুঝতে না পেরে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল রাদের দিকে। রাত এবার চকলেটটা রুহির হাতে গজে দিয়ে মুচকি হেসে চলে গেল। রাত যেতেই রুহি শুভ্রতার কাছে এলো। শুভ্রতা চুপ করে বাহিরে তাকিয়েছিল। রুহি শুভ্রতা আঁচল ধরে বলল, ফুপি, এই আঙ্কেলটাকে? শুভ্রতা নিজের মনেই বলল, হবু বর। রুহির কানে যেতেই রুহি মুচকি এসে বলল, ফুপি, তোমারও কি লাল টুকটুকে বর হবে? যার লাল টুকটুকে বউ তুমি হবে? রাত রুহির কথা শুনে ফিক করে হেসে দিল। সে চলে যেতে নিয়ে শুভ্রতাকে চকলেট দেওয়ার জন্য ফিরে এসেছিল। রুহির কথা শুনে তার হাসি বের হয়ে গেছে। শুভ্রতা আর রুহি দুজনেই কপাল কুঁচকে তাকালো ওর দিকে। রাত হাসি চেপে গিয়ে কোনো মতে চকলেটটা শুভ্রতাকে দিয়ে চলে গেল। শুভ্রতা কপাল কুঁচকে তাকিয়ে এলো রাদের যাওয়ার দিকে। চোখ নামিয়ে চকলেটের দিকে চোখ ফেরাতেই অজান্তেই একটা হাসি ফুটে উঠল শুভ্রতার ঠোঁটে। ফুলে সজ্জিত বিছানায় লাল টুকটুকে বউ সেজে বসে আছে শুভ্রতা। তার বিয়ে হয়ে গেছে রাদের সঙ্গে। এ কথাটা যেন এখনো বিশ্বাস হচ্ছে না তার কাছে। বাড়িতে কেউ নেই রাত ছাড়া। ভয় করছে তার। খট করে দরজায় শব্দ হতেই কেঁপে উঠল শুভ্রতা। রাত এসেছে রুমে। শুভ্রতা গুটিসুটি মেনে বসে রইল। রাত ধীর পায়ে এগিয়ে এলো বেডের কাছে। আস্তে করে শুভ্রতার ঘোমটা তুলে বলল, মাশাল্লাহ। রাদের ধীর কণ্ঠে বলা কথায় শুভ্রতা আরো কুঁকড়ে গেল। রাত মুচকি হাসল। শুভ্রতা ভাঙা ভাঙা গলায় বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেই শুভ্রতা রাদের মুখ পানে তাকালো। রাত চুপ করে আছে। শুভ্রতা আবারও মাথা নামিয়ে বলে উঠল, আপনার আগেও আমাকে একজন। শুভ্রতাকে আর কিছু বলতে না দিয়ে রাত শুভ্রতাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে দিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। শুভ্রতা থমকে গেল। রাত যে হুট করে এমন কাজ করবে সে কল্পনাও করেনি। কিন্তু পরক্ষণে তার মনে হলো এই স্পর্শ তার চেনা, খুব চেনা। সুব্রতা আরেক দফা থমকালো। তাহলে কি রাতে প্রতি রাতে আসা সেই ছেলে? সুব্রতা সেটা জানার জন্য রাতকে ধাক্কাতে লাগলো। কিন্তু রাত সে তার প্রিয়তমার ঠোঁটেই মত্ত। বেশ কিছুক্ষণ পর রাত শুভ্রতাকে ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে। সুব্রতা কটমট দৃষ্টি রাতের দিকে তাকালো। রাত বাঁকা হাসল। সুব্রতা ভ্রুকুচকে রাতের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আপনি প্রতি রাতে আমার রুমে আসতেন চুপি চুপি, তাই না? রাত তাকিয়ে আছে শুভ্রতার দিকে। রাতকে কিছু বলতে না দেখে শুভ্রতা অস্থির হয়ে পড়ল। রাতের একটু কাছে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, ভালো হবে না কিন্তু বলে দিলাম। কিছু বলছেন না কেন? রাত হুট করে শুভ্রতার কোমর পেঁচিয়ে ধরে। শুভ্রতা কেঁপে ওঠে রাতের স্পর্শে। রাত শুভ্রতার ঘাড়ে কপাল ঠেকায়। রাতের তপ্তশ্বাস শুভ্রতার গায়ে বাড়ি খাচ্ছে। শুভ্রতা যেন একদম পাথর হয়ে গেছে। সে নড়াচড়া করতে ভুলে গেছে। রাত এমন করছে কেন বুঝে পাচ্ছে না শুভ্রতা। মাথা ভনভন করে ঘুরছে তার। শুভ্রতার নিজের ঘাড়ে উষ্ণ নোনা জলের অনুভব হতেই সে ঘাবড়ে গেল। লোকটা কি তাহলে কান্না করছে? শুভ্রতা কিছু বলতে নিবে তার আগে রাত শুভ্রতাকে ছেড়ে চলে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। শুভ্রতা রাতকে পেছনে ডাকতে গিয়েও থেমে গেল। রাত হনহনিয়ে বেরিয়ে যায় রুম থেকে। শুভ্রতা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে রাতের দ্রুত সরে যাওয়া দেখে মনটা বিষণ্ণ হয়ে ওঠে। সে বুঝতে পারছিল না রাত কেন হঠাৎ এমন আচরণ করল। রাদের সে উষ্ণ নোনা জল এখনো যেন তার ঘাড়ে অনুভূত হচ্ছে। মনে করিয়ে দিচ্ছে যে রাদের ভিতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। সুব্রতা ধীরে ধীরে বিছানায় বসে, কিন্তু মনটা শান্ত হতে চায় না। রাত কি এমন কোনো কষ্ট লুকিয়ে রেখেছে যা সে আমাকে জানাতে পারছে না? এগুলোই ভাবছিল সুব্রতা। হুট করে সুব্রতা আবারও উঠে দাঁড়ালো। বাসা থেকে যে জামা কাপড় এনেছিল সেগুলো কোথায় তা সুব্রতার জানা নেই। কিন্তু যে গরম পড়েছে এমন কাপড় পরে তো ঘুমানো সম্ভব না। আর শাড়ি তো সে সামলাতেও পারবে না। সুব্রতা কিছুক্ষণ ভেবে কাবার্ড খুলল। সেখান থেকে রাদের একটা কালো রঙের টি শার্ট
আর একটা কালো রঙের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। সুব্রতা ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো। তার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে কিছুক্ষণ নিজেকে নিরীক্ষ করল। রাদের আচরণ তাকে ভাবিয়ে তুলেছে। মনের ভেতর অস্থিরতা তাকে ছেড়ে যেতে চাইছে না। রাদের চোখে সেই গভীর বিষাদ যেন ধরা পড়েছে, যা শুভ্রতার কাছে সম্পূর্ণ অজানা ছিল। কেন রাত কাঁদছিল? কেন সে কথা না বলেই চলে গেল? পানি দিয়ে মুখ ধুয়ে শান্ত হওয়ার চেষ্টা করল শুভ্রতা, কিন্তু প্রতিবারই রাদের সেই শেষ কথাগুলো তার মনে ফিরে আসে। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। এটা কি শুধুই ক্লান্তির কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো বেদনা? রাদের কালো টি শার্ট আর ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে সুব্রতা বিছানায় শুয়ে পড়ল। তবুও মনটা শান্ত হলো না। সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। বাড়ির কথাও খুব মনে পড়ছে তার। রুহিকে মিস করছে সে। প্রতিদিন রাতে তো সে ওর সঙ্গে ঘুমায়। কে জানে কি করছে মেয়েটা। সুব্রতা গভীর শ্বাস নিয়ে বিছানায় শুয়ে রুহির কথা ভাবতে লাগলো। এই বাড়িতে সবকিছু এত অচেনা, এত নিঃসঙ্গ লাগছে। রুহির হাসিমাখা মুখ, তার চঞ্চলতা, সবকিছু যেন শুভ্রতার মনে এক ধরনের শূন্যতা তৈরি করছে। এগুলো ভাবতে ভাবতে শুভ্রতা কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। একটা চেয়ারে বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে আফজাল সাহেব। কে এম সামনে বসে আছে পায়ের উপর পা তুলে। কে এম বিরক্তি নিয়ে পাশের ছেলেগুলোরই বলল, পানি ঢেলে দে ওর ওপর জ্ঞান ফিরা। কে এম এর কথা মতো একটা ছেলে ঠান্ডা বরফ পানি আফজাল সাহেবের মাথায় ঢেলে দিল। ঠান্ডা পানির ঝাপটায় আফজাল সাহেব হঠাৎই জেগে উঠলেন। চোখের পাতা কাঁপছে, শরীরটা ঠান্ডায় কাঁপছে। সামনে কে এমকে দেখে তার ভয় যেন আরো বেড়ে গেল। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে থাকা অবস্থায় নিজেকে অসহায় মনে হলো। কে এম ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসতে লাগল। মুখে এক ধরনের ঠান্ডা নিষ্ঠুর হাসি, যা তার মাস্কের উপর দিয়ে বোঝা গেল না। আপনার মতো বড় মানুষরা এভাবে পড়ে থাকলে দেখতেও বেশ কষ্ট লাগে, তাই না? কে এম এক হাত পকেটে ঢুকিয়ে আফজাল সাহেবের মুখের কাছে এসে দাঁড়ালো। কে এম আবারও বলে উঠল, আপনার মতো লোকেরা নিজেদের ভুল বুঝতে চাইবে না, যতক্ষণ না তাদের ভুলগুলো চোখের সামনে এনে দেওয়া হয়। আফজাল সাহেব কাপা গলায় বললেন, তুমি যা চাইছো সেটা তো আমি দিতে পারবো না। আমি কিছু জানি না। কে এম মৃদু হেসে বলল, জানেন, সবই জানেন, শুধু সময়ের অপেক্ষা। আর আমি বিশ্বাস করি আপনি ঠিকই বলে দেবেন। তারপর কে এম হাতির ইশারায় ছেলেটাকে কিছু বলল, যা দেখে আফজাল সাহেবের মনে হলো তার সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তোমার সময় ফুরিয়ে যাচ্ছে আফজাল সাহেব, ভাবো এই ভুলটা ঠিক কত বড় হতে পারে। কে এম নিঃশব্দে বলল। সঙ্গে সঙ্গে নীলাকে চোখে কালো কাপড় বাঁধা, হাত বাঁধা অবস্থায় কিছু ছেলে টেনে নিল। আফজাল সাহেব থমকালেন। কে এম আবারও হেসে বলল, তা আপনার ব্যবসার কি অবস্থা? নারী পাচার কেমন চলছে? নিজের মেয়েকেও তো পাচার করতে যাচ্ছিলেন। আফজাল সাহেব চোখ তুলে তাকালো কে এম এর দিকে। কে এম একটা ছেলেকে কাছে ডেকে বলল, ওদের একসঙ্গে আটকে রাখো, যে রুমে কোনো দরজা জানালা নেই। আমি আজকে যাই, সময় হলে যোগাযোগ করব। বলেই কে এম চলে গেল সেখান থেকে। রাত অপেক্ষা করছিল শুভ্রতা কখন ঘুমিয়ে যাবে। শুভ্রতার সারা শব্দ না পেয়ে রাত রুমে প্রবেশ করল। শুভ্রতা ঘুমিয়ে আছে বিছানায়, রাদের টি শার্ট আর ট্রাউজার পরে। ট্রাউজার খানিকটা ওপরে উঠে গেছে, যার ফলে পায়ের অনেকটা অংশই দৃশ্যমান। টি শার্ট উঠে গেছে একটু, যাতে ওর পেটের কিছুটা অংশ দৃশ্যমান। রাত ঢোক গেল। নিজেকে একটু স্বাভাবিক করে রাত এগিয়ে গেল শুভ্রতার দিকে। একটা কম্বল নিয়ে ঢেকে দিল শুভ্রতাকে। এসির পাওয়ারটা খানিকটা বাড়িয়ে দিল। রাত শুভ্রতার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তার ভেতরে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছিল, কিন্তু সেটা কি সেটা বুঝতে পারছিল না। শুভ্রতার ঘুমন্ত মুখটা দেখেই তার মনটা হালকা হলো। সে আস্তে আস্তে ফিরে গেল দরজার দিকে। রাত দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। শুভ্রতার দিকে একবার ফিরে তাকিয়ে দেখল সে শান্তভাবে ঘুমাচ্ছে। রাত ভেতরে ভেতরে অনুভব করল শুভ্রতাকে এভাবে রেখে সে যেতে পারবে না। আস্তে করে দরজা বন্ধ করে রুমের কোণে রাখা চেয়ারে বসে পড়ল। সে ভাবতে লাগলো শুভ্রতা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাদের ভেতরে চলতে থাকা কষ্ট, ভেঙে পড়ার কারণ সবটাই যেন শুভ্রতার উপস্থিতিতে হালকা হয়ে যাচ্ছে। রাত চেয়ারে বসে থেকেও শুভ্রতার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল যতক্ষণ সে এখানে থাকবে ততক্ষণই তার মন শান্ত থাকবে। রাত চেয়ারে বসে শুভ্রতার নিঃশ্বাসের তাল দেখে বুঝল সে গভীর ঘুমে রয়েছে। রুমে এসির ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু রাদের মনে অস্থিরতা। শুভ্রতার প্রতি তার ভালোবাসা এত গভীর যে তার পাশে না থেকে রাত কিছুতেই স্বস্তি পাচ্ছে না।
চেয়ারে বসে থাকতে থাকতে রাদের মনে ভেসে উঠতে লাগলো তাদের প্রথম দেখা, প্রথম কথোপকথন। সুব্রতার সরলতা আর মিষ্টি স্বভাব সবসময় তাকে মুগ্ধ করেছে। কিন্তু আজকের রাত বুঝতে পারল সুব্রতাকে সে শুধু ভালোবাসে না, সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। রাত গভীর হচ্ছে, কিন্তু রাদের চোখে ঘুম নেই। সে ধীরে ধীরে চেয়ারের পিঠে হেলান দিয়ে একটু আরাম করার চেষ্টা করল। সুব্রতার শ্বাস প্রশ্বাসের মৃদু শব্দ তাকে কিছুটা শান্ত করে তুলল। হঠাৎ সুব্রতা ঘুমের মধ্যে একটু নড়ল। রাত দ্রুত উঠে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। সুব্রতা কিছু বলল না, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। রাত ধীরে ধীরে তার কপালের উপর হাত রাখল, যেন তাকে আশ্বাস দিতে চাইছে, আমি আছি, সব ঠিক আছে। সুব্রতা কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেল। রাত তখনও তার পাশে দাঁড়িয়ে ভেতরে ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। রাত কিছুক্ষণ সুব্রতার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। সুব্রতা ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর রাত তার পাশে থাকার আশ্বাসে নিজেও কিছুটা স্বস্তি অনুভব করছিল। কিন্তু রাদের মন এখনো শান্ত নয়। সে ভাবছিল সুব্রতার প্রতি তার এই অদ্ভুত টান, ভালোবাসার গভীরতা কেন আজ এত তীব্র হয়ে উঠছে। রাত ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ল, যেন সুব্রতার কাছাকাছি থাকতে পারে। সে আস্তে করে সুব্রতার হাতটা ধরল, তার নিজের অজান্তেই। সুব্রতার নরম হাতের স্পর্শে রাতের ভেতর আরো আবেগে ভরে উঠল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি সবকিছু থেমে যায়, শুধু তাদের দুজনের এই ঘনিষ্ঠতা থেকেই যায়, তাহলে রাদের জীবনের সবকিছু পূর্ণ হবে। সুব্রতা হঠাৎ একটু নড়ল, যেন ঘুমের মধ্যে রাদের উপস্থিতি টের পেয়েছে। রাত হাত সরিয়ে নিতে গিয়েও থেমে গেল। সুব্রতার হাত ধরা অবস্থাতেই সে তার পাশে থাকল, কোনো শব্দ না করে। সুব্রতার দিকে তাকিয়ে রাত ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোমার জন্যই বাঁচি আমি। সুব্রতা চোখ না খুলে একটা মৃদু হাসি দিল, যেন ঘুমের মধ্যে রাদের মনের কথাটা শুনতে পেয়েছে। সুব্রতা ঘুমের মাঝে রাদের একটা হাত শক্ত করে ধরে আছে। রাত হাঁটু গেড়ে বিছানার পাশে বসল, হাত সরালো না এই ভয়ে যদি সুব্রতার ঘুম ভেঙে যায়। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল সুব্রতার ঘুমন্ত মুখটার দিকে। রাত সুব্রতার দিকে তাকিয়ে থেকে মৃদু হাসল। তার চোখে মমতার ভালোবাসা জমে আছে, যেন পৃথিবীর সবকিছু এই মুহূর্তে থেমে গেছে। সুব্রতার মুখের প্রতিটি ভাঁজ, নিঃশ্বাসের ওঠানামা, সবকিছু যেন রাদের জন্য এক অসীম প্রশান্তির উৎস হয়ে উঠেছে। সুব্রতা তার হাত শক্ত করে ধরেই ঘুমিয়ে আছে, যেন রাতকে সে কোনোভাবে হারাতে চায় না। রাত সুব্রতার কপালে আলতো করে একটা চুমু খেল, কোনো শব্দ ছাড়াই, যেন সেই ভালোবাসা তার ঘুমে স্বপ্ন হয়ে মিশে যায়। রাত আরও কিছুক্ষণ সুব্রতার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই মুহূর্তগুলোই তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। সবকিছু ঠিকঠাক থাকলে তারা হয়তো সারা জীবন একসঙ্গে এরকম শান্তি আর ভালোবাসায় কাটাতে পারবে। রাদের হৃদয়ে অনুভূতির ঢেউ আশ্রে পড়ল। সে ভাবল সুব্রতা যেন তার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছে। তার এই মৃদু ঘুম আর মায়াভরা মুখ যেন রাদের জীবনে সব ঝড় থামিয়ে দিয়েছে। রাত নিঃশব্দে বলল, তুমি আমার জীবন সুব্রতা। রাত সুব্রতার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে সে টেরও পায়নি। হিমেল বসে আছে পুষ্পের বাবার সামনে। হিমেল নিজেকে ধাতস্থ করে বলল, আঙ্কেল, ছেলে হিসেবে আপনার কাছে আর্জি জানাবো। পুষ্পের বাবা হেসে বললেন, কেন নয় বাবা, দ্বিধা ছাড়া বলো। হিমেল সামনে থাকা টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে বলল, আঙ্কেল, আমি আপনার মেয়েকে চিনি অনেক আগে থেকেই। আমরা দুই ভাই। আমার বড় ভাই আমার চেয়ে 1 বছরের চেয়ে বড়। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর ভাইয়াই আমাদের পরিবারটাকে দেখেছে। ভাইয়ার কাছে আমার পুষ্পের ছবি দেখেছি। আমার ভাইয়া পুষ্পকে ভালোবাসে। আপনি যদি চান, আমরা কি পারি না এই সম্পর্কটিকে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে? পুষ্পের বাবা কিছু সময় ভাবলেন, তারপর বললেন, তোমার ভাইয়াকে আমার অফিসে এসে দেখা করতে বলো। হিমেল হিমেল মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফোন দিল আলিফকে। কিছু সময় পর তাড়াহুড়ো করে আলিফ চলে আসে। আলিফকে দেখে ভ্রু কুঁচকে আসে পুষ্পের বাবার। পরক্ষণেই তিনি হেসে বললেন, আরে আলিফ তুমি? আলিফও বেশ অবাক হয়। পুষ্পের বাবা হাসি মুখে বললেন, আমার ভাইয়ের বিয়ে আলিফ। ভাইয়ের কাছ থেকে আমি তোমার অনেক প্রশংসা শুনেছি। আমি তো আগে থেকেই আলিফকে পছন্দ করে রেখেছি। আলিফ শুধু গোল গোল চোখে একবার হিমেলের দিকে তাকাচ্ছে, আরেকবার পুষ্পের বাবার দিকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। অন্যদিকে হিমেল মিটমিটিয়ে হাসছে। আলিফ প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, স্যার, আপনি কি বলছেন এগুলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। হিমেল মুচকি এসে আলিফের দিকে এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, উনি পুষ্পের বাবা। আমি তোর আর ভাবির বিয়ের কথা আঙ্কেলকে বলেছি। আলিফ থমকাল। পুষ্পের বাবাও বুঝতে পারলেন হিমেল তার ভাইকে কিছু না বলেই
কাজটা করেছে। সকালে তীব্র আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল শুভ্রতার। চোখ পিটপিট করে তাকাতেই রাদের ঘুমন্ত মুখ ভেসে উঠল চোখের সামনে। শুভ্রতা ধরফরিয়ে উঠে বসল। রাত নিচে বসে ঘুমাচ্ছে কেন? মাথায় চুলকালো বিষয়টা। শুভ্রতা সরু চোখে তাকিয়ে রইল রাদের দিকে। রাদের ঘুমন্ত মুখটা বেশ ভালো লাগছে শুভ্রতার কাছে। রাদের অবাধ্য চুলগুলো পড়ে আছে তার কপাল জুড়ে এলোমেলো ভাবে। ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ আকর্ষণীয়। রাদের ঠোঁটের দিকে চোখ পড়তেই ভ্রুকুঁচকে এলো শুভ্রতার। সে নিজ মনে বিড়বিড়ালো, বেডায় বিড়ি খায় নাকি? মুহূর্তেই নাকমুখ কুচকে এলো শুভ্রতার। রাদের কাঁধে ধাক্কা দিয়ে ওকে ডাকতে লাগলো। রাত একরাশ বিরক্তি নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, সকাল সকাল কেন বিরক্ত করছো? ঘুমাও তো শান্তি মতো। সারা রাত ঠিক মতো ঘুম হয়নি, এমনি তোমার জন্য। শুভ্রতা অবাক হলো। তার জন্য মানে? সে আবার কি করলো? শুভ্রতা কপাল কুঁচকে আবার বলে উঠল, ওই মিয়া, আমি আবার কি করলাম? উঠুন বলছি। রাত হুট করে চোখ বুজেই বেটে উঠে শুভ্রতাকে হ্যাচকা টান দিয়ে নিজের বুকে মিশিয়ে ঠাস করে শুয়ে পড়ল। শুভ্রতার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। শুভ্রতার ব্যাপারটা বুঝতে পেরে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। রাত এবার শুভ্রতাকে ছেড়ে উঠে বসে বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে? এমন করছেন কেন? শুভ্রতার কোমরে হাত রেখে ছোট ছোট চোখ করে রাদের দিকে তাকিয়ে বলল, আপনি সিগারেট খান? রাত ভ্রুযুগল কুঁচকে বলল, এটা শোনার জন্য ডাকছিলে? খাই তো কি হয়েছে? যেহেতু আপনি আমার স্বামী, সেহেতু আপনি আর সিগারেট খেতে পারবেন না। বলে দিলাম, তোমার স্বামী হওয়ার সাথে সিগারেট খাওয়ার সম্পর্ক কি? সুব্রতা মুখ বাঁকিয়ে বলল, আমি পছন্দ করি না, তাই খাবেন না, বুঝলেন? রাত কি যেন ভেবে বাঁকা হেসে শুভ্রতার কাছে খানিকটা এগিয়ে গিয়ে বলল, যদি তোমার বারণ না শুনি আমি তখন? রাতকে এমন কাছে আসতে দেখে শুভ্রতা পিছাতে পিছাতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এমন করে আগাচ্ছেন কেন? রাত দুষ্ট হেসে আরও এগিয়ে আসতে লাগল। শুভ্রতার গলা শুকিয়ে গেল রাদের এমন এগোনো দেখে। পিছাতে পিছাতে বেডের সঙ্গে লেগে গেল শুভ্রতা। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে। শুভ্রতা চোখ বন্ধ করে থাকতে রাত ধীরে ধীরে তার মুখের কাছে এসে ফিসফিস করে বলল, কেন ভয় পাচ্ছ? তোমার কিছু করব না। শুভ্রতা তবুও চোখ খুলে, যেন সে কিছুটা নার্ভাস। রাত হালকা হাসি দিয়ে আবার বলল, তুমি যদি আমার ভালোবাসার কাছে হার মানতে চাও, তবে এখনই চোখ খুলে বলো, তোমার যা ইচ্ছে আমি সেটাই করব। শুভ্রতার গলার স্বর ঠান্ডা হয়ে আসলো। সে ধীরে ধীরে চোখ খুলল। রাতকে এত কাছে দেখে তার হৃস্পন্দন বেড়ে গেল। রাদের চোখে তার জন্য অনুভূতিতে ভরপুর। সুব্রতা ধীর কণ্ঠে বলল, আপনি প্রতি রাতে আমার কাছে আসতেন তাই না? রাত নেশালো কণ্ঠে বলে উঠল, যদি বলি হ্যাঁ। আপনার মাঝে এত রহস্য কেন রাত? রাত মুচকি এসে বলল, তুমি তো সেই রহস্য মানুষটাকে ভালোবেসে ফেলেছ জান। শুভ্রতা কেঁপে উঠল রাদের কথায়। সে কি সত্যি ভালোবেসে ফেলেছে এই রহস্যময় মানুষটাকে? উত্তর খুঁজে পায় না শুভ্রতা। রাত মুচকি এসে শুভ্রতার কপালে এক দীর্ঘ গভীর চুমু খেয়ে সরে এলো। শুভ্রতা চোখ বুজেই রইল। রাত মাথা বালিশে ঠেকিয়ে চোখ বুজে বলল, প্লিজ আমাকে ঘুমাতে দাও জান। তুমি নিচে যাও, আমিনা আন্টি আছে, উনি নাস্তা দিবেনই তোমায়। শুভ্রতা চোখ খুলে রাদের চোখ জোড়ার দিকে তাকালো। শুভ্রতা কিছুক্ষণ তাকিয়ে রইল রাদের দিকে। তার মনের গভীরে কিছু প্রশ্নের উত্তর খুঁজছিল, কিন্তু রাত তাকে নিজের মাঝে জড়িয়ে রেখেছে এমনভাবে যে সে আর কিছু বলার সাহস পাচ্ছিল না। শুভ্রতার মনে হলো হয়তো এই রহস্যম মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে। এমনকি রাদের সিগারেট খাওয়া কিংবা তার ধীর অথচ দুষ্টু হাসি, সবকিছুই তাকে প্রতিনিয়ত আরও কাছে টানছে। শুভ্রতা ধীরে ধীরে উঠে নিচে গেল। আমিন আন্টি তাকে দেখে হাসি মুখে নাস্তার দিকে ইঙ্গিত করলেন, কিন্তু শুভ্রতার মন যেন অন্য কোথাও ছিল। নাস্তা করতে করতে সে ভাবছিল, রাদের প্রতি তার এই টান কেন তো গভীর হয়ে যাচ্ছে, কিন্তু সে যেন কোনো উত্তর খুঁজে পেল না। অন্যদিকে রাত ঘুমিয়ে রইল, তবে তার মুখে এক মৃদু হাসি লেগেছিল, যেন শুভ্রতার অজান্তেই সে সবকিছু জানে, তার সব ভয়, অনিশ্চয়তা এবং ভালোবাসার সবকিছু। আলিফের সঙ্গে পুষ্পের বিয়েটা ঠিক করে ফেলেছেন পুষ্পের বাবা। পুষ্প বেশ অবাক হয়েছিল পাত্র হিসেবে আলিফকে দেখে। আলিফ বেশ খুশি তার ভালোবাসার মানুষটাকে দেখে। সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পাবে, পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। আর কি চাই? শুভ্রতাকে রাত একটা পোড়া বাড়িতে নিয়ে এসেছে। শুভ্রতা ভয়ে কুঁকড়ে আছে। রাত তো বলেছিল তাকে ঘুরতে নিয়ে যাবে। ঘুরতে নিয়ে যাবে বলে এমন জায়গায় কেন নিয়ে এলো বুঝতে পারছে না সে। বিকেলে আকাশের আলো থাকা সত্ত্বেও জায়গাটা অন্ধকারাচ্ছন্ন। ভয়ঙ্কর জায়গাটা দেখে শুভ্রতা রাদের হাত খামচে ধরে।
রাত শুভ্রতার হাতে হাত রেখে ওকে শান্ত করল। শুভ্রতার রাত ভেতরে যেতেই কিছু ছেলে এসে রাদের সামনে দাঁড়ালো। রাত গম্ভীর কণ্ঠে বলল, ওদের নিয়ে এসো এখানে। ছেলেগুলো চলে গেল। শুভ্রতার চোখ ঘুরিয়ে দেখছে শুধু, কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ছেলেগুলো আফজাল সাহেবকে টেনে নিয়ে এলো। শুভ্রতা অবাক হয়ে বলল, বাবা, ওনাকে আপনারা এমন করে বেঁধে রেখেছেন কেন? রাত ওদের ছেড়ে দিতে বলুন না বাবাকে। শুভ্রতার দুবাহু ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, ওনাকে আমি বেঁধে রেখেছি শুভি। রাদের কথা শুনে ছিটকে গেল শুভ্রতা। রাত এগুলো কি বলছে? ওর বাবাকে? কিছু ভাবতে পারছে না শুভ্রতা। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কে এম। আমি প্রতি রাতে তোমার কাছে যেতাম। আর তোমার বাবার আসল নাম আফজাল চৌধুরী। উনি তোমার মাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে। উনি তোমার নানাকে খুন করে তোমার আম্মুকে বিয়ে করে সব সম্পত্তি নিজের দখলে নেয়। শুধু তাই নয়, আমার পুরো পরিবারকে উনি খুন করেছেন শুধুমাত্র আমার বাবা ওনার অপরাধ জেনে গিয়েছিল বলে। উনি নারী ব্যবসার সঙ্গে জড়িত। আর আমি এমন মানুষকে খুঁজে বের করে তাদের শাস্তি দেই। তুমি কি মনে করো এরপরে ওনাকে ছেড়ে দেব? সুব্রতা ফোপাচ্ছে, ভাঙা কণ্ঠে বলে উঠল, আমি কিভাবে বিশ্বাস করব আপনার কথায়? রাত মুচকি হাসল। সঙ্গে সঙ্গে একটা ছেলেকে ইশারায় সবকিছু নিয়ে আসতে বলল। ছেলেটি কিছু কাগজ নিয়ে এলো, যা দেখে শুভ্রতা ধপ করে মাটিতে বসে পড়ল। কান্না করছে শুভ্রতা। তার বাবা এগুলো করেছে? ভাবতেও পারছে না সে। আফজাল সাহেব মাথা নিচু করে আছেন। রাত শুভ্রতাকে মাটি থেকে তুলে বলল, শক্ত হও শুভ্রতা, ভুলে যেও না তুমি এখন কেএম এর বউ। তোমার ভেঙে পড়া মানায় না। শুভ্রতা লাল চোখ নিয়ে তাকায় রাদের দিকে। রাত আলতো হাতে শুভ্রতার চোখের পানি মুছে দিয়ে ওর হাতে একটা বন্দুক ধরিয়ে দিয়ে বলল, তোমার হাতে আমি আজ বন্দুক তুলে দিলাম। তুমি কি করবে? অন্যায়ের প্রতিবাদ করবে, নাকি নিজের বাবা বলে ছেড়ে দিবে? শুভ্রতায় এক পলক তাকালো রাদের মুখের দিকে। রাত স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে শুভ্রতার দিকে। শুভ্রতার চোখ বুজিয়ে পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে বন্দুকটা শক্ত করে ধরে বলল, কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। আমি কিভাবে ওনাকে ছেড়ে দেই বলুন? আফজাল সাহেব করুণ দৃষ্টিতে শুভ্রতার দিকে তাকালো। রাত আফজাল সাহেবের মুখটা খুলে দিতে বলল। আফজাল সাহেবের মুখ খুলে দিতেই উনি শুভ্রতাকে বললেন, আমি তোর বাবা হই শুভি। শুভ্রতা কাঁদছে, তার চোখ ফেটে পানি আসছে। আপনি কিভাবে এমন কাজ করতে পারলেন বাবা? আমি বিশ্বাস করতে পারছি না। শুভ্রতা ভেঙে পড়ছে। তার হাতে বন্দুক থাকা সত্ত্বেও সে দ্বিধান্বিত। নিজের বাবার মুখোমুখি হতে তার খুব কষ্ট হচ্ছে। রাত শান্তভাবে বলল, শুভি, সব সত্য আজ তোমার সামনে। তুমি জানো কি করতে হবে। সুব্রতা বন্দুকটি নিচু করে ফেলল। তার হৃদয়ে দ্বন্দ্ব চলতে থাকল। সে কিভাবে নিজের বাবাকে শাস্তি দেবে, অথচ জানে বাবা যা করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। কিন্তু শেষমেশ সে শক্ত হলো। নিজের সমস্ত সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বলল, পাপের ফল তাকে ভোগ করতেই হবে বাবা। আর আমি কোনো অন্যায়কে ছাড় দিতে পারি না। রাদের দিকে একবার তাকিয়ে সে বুঝল তার ভালোবাসার মানুষটি তার পাশে আছে। সুব্রতার চোখ বুজে পরপর দুটো গুলি চালিয়ে দিল। মুহূর্তে মাটিতে শুয়ে পড়লেন আফজাল সাহেব। সুব্রতা হাউমাউ করে কেঁদে দিল। রাদকে বুকে আগলে নিল। ঠোঁটে তার তৃপ্তির হাসি। সে ভুল মানুষকে নির্বাচন করেনি। রাদি সারাই আফজাল সাহেবকে নিয়ে যেতে বলল। সুব্রতাকে কিছুটা শান্ত করে রাদর দুই গালে হাত রেখে বলল, আমি অনেক ভালোবাসি তোমায় জান। শুধু বিশ্বাস রেখো আমার উপর, আমি সব করতে পারবো তোমার জন্য। সুব্রতা কান্না বেচা চোখে রাদের দিকে তাকিয়ে বলে উঠল, আমিও আপনাকে অনেক ভালোবাসি রাত। রাত মুচকি এসে জড়িয়ে ধরল শুভ্রতাকে। আফজাল সাহেবের মৃত্যুর সংবাদ পরিবারের কাছে আসে যে তিনি আত্মহত্যা করেছেন। সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে তথ্য প্রচারিত হয়। পরিবার শোকাহত হলেও তারা বিশ্বাস করে যে আফজাল সাহেব মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন। রাদনাদের শান্ত করার চেষ্টা করলেও শুভ্রতা নিশ্চুপ। শুভ্রতার রাত বেশ কিছুদিন ধরে একসঙ্গে থাকার পর সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। দুজনেই জীবনের কঠিন বাস্তবতা মোকাবেলা করেছে এবং এই অভিজ্ঞতাগুলো তাদের আরও কাছাকাছি এনেছে। একদিন সন্ধ্যায় রাত শুভ্রতাকে নিয়ে ছাদের উপরে বসে আছে। আকাশে লাল সোনালি সূর্যাস্তের আলো ছড়িয়ে পড়েছে। শুভ্রতা হালকা শাড়ি পরে আকাশের দিকে তাকিয়ে আছে। রাত ওর দিকে একবার তাকিয়ে হালকা করে মুচকি এসে বলল, এই আকাশটাও আমাদের মতো শুভি। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যায়, কিন্তু সূর্য সবসময় উঠে আসে। শুভ্রতা ওর কাঁধে মাথা রেখে মৃদুস্বরে বলল, হয়তো, কিন্তু কখনো কখনো সেই মেঘের ভারটা অনেক বেশি হয়ে যায় রাত। রাত তার হাত ধরে বলল,
তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। শুভ্রতা গভীরভাবে রাদের দিকে তাকালো। সেই মুহূর্তে সে বুঝল রাদের প্রতি তার বিশ্বাস কতটা দৃঢ়। রাত তাকে সবকিছুর পরও ভালোবেসে পাশে থেকেছে। হঠাৎ রাত একটু মজার ছড়ে বলল, তোমার মতো এত জেদি মেয়ে আগে কখনো দেখিনি। সুব্রতা একটু হেসে বলল, আর তুমি, তুমি তো ভয় দেখানোর মাস্টার। দুজনেই হেসে উঠল। তাদের এই ছোট ছোট মুহূর্তগুলোতে যেন জীবনের সবকিছু ধরা আছে। পরিশেষে ভালো থাকুক ভালোবাসা। আর একটা কথা সবসময় মনে রাখা উচিত, পাপ বাপকেও ছাড়ে না। সমাপ্ত। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।